ওয়েলকাম টু মাই দীপালস ব্লগ চ্যানেল। তো আজকে সকাল থেকে কোনো ব্লগই করিনি। তো আকাশটা কীরকম হয়েই আছে, আকাশটা একদম কালো হয়ে আছে, কোনো রোদও ওঠে না আজ সারাদিনে। তো তোমরা কেমন আছো জানাও, তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি জানাও। আমাদের এখানে আপাতত কোনো বৃষ্টি কিছুই হয়নি। তো দীপ্র এখন খেলছে। দীপ্র দীপ্র বন্ধুদের হাই বলে দাও, হাই বলে দাও, বলো সবাই কেমন আছো। তোমার ট্রেন গাড়িটা দেখিয়ে দাও। দীপ্র গায়ে সব ধুলো মেখেছে, ওর নামও লেখা যাবে এখানে। ওর ওর এটাই কাজ, ধুলো মাখা খেলা। তো ওর মতো খেলছে। তো জানি না এখনো কি করব, আর প্ল্যান আর কি হবে, প্ল্যানের তো আর কিছু নেই। দুপুরবেলা ওর এক্স হাজব্যান্ড ফোন করেছিল, ফোন করে ওকে ঘরে যেতে বলছিল। তো আমিও বললাম তোরও যদি হয় তুইও ঘরে যা, কিন্তু ও বলছে যাবে না। তো তোমরা এবার জিজ্ঞেস করবে কেন যাবে না, সে যখন ফোন করেছে কেন, কি হয়েছে, যাওয়া তো উচিত। তো চলো তোমরা ওর মুখে শুনে নাও ও কেন যাবে না বলছে। মানে বলো আমার এক্স হাজব্যান্ড ফোন করেছিল, ফোন করে বলল যে তুমি চলে এসো, যা হবার হয়ে গেছে। তুমি কেন ইউটিউবে এইসব কথা বলছো, তুমি কেন সোশ্যাল মিডিয়ায় এইসব বলছো, এইসব নিয়ে কথা হলো অনেক কিছু। তো লাস্টে কথা হলো যে সব যা করেছো ভুল হয়ে গেছে, মানুষ মাত্রই ভুল করে, তুমি ফিরে এসো আমার লাইফে। আমি আর যা করেছি আমি আর কিছুই করব না, আমি এবার ভালো ভদ্র ছেলে হয়ে যাব, আর কোনো অসুবিধা হবে না, কোনো সমস্যা হবে না, এরকম অনেক কিছুই আমি শুনলাম। করেছিল যা যা করেছে আর হবে না বলেছে, তার মানে কি করেছিল? দিনের পর দিন খেতেই দিত না, না খাওয়া, পার ডে অশান্তি, ঝগড়া, ছেলেটাকে নিয়েও অশান্তি, ব্ল্যাকমেলের শেষ নেই। ইভেন আমার ভাই আছে একটা ভাই, একই ভাই, তা সেই ভাইকে নিয়েও মানে মার্ডারের হুমকি দিয়েছিল, যে তোর ভাইকে মার্ডার করে দেবো, এরকম একটা কথা উঠেছিল। সেটা ইভেন আমার ফ্যামিলি সকলেই জানে যে আমার ভাইকে ওরকম কথা বলেছিল, ফোনেও বলেছিল, সামনাসামনি বলেছিল। প্রথম তিন বছর 2 বছর মতো আমাকে তো ওই নিয়ে ব্ল্যাকমেল করেছিল। আমি ওই জন্য ওর বাড়ি থেকে বেরোতে পারিনি, কারণ আমার একটাই ভাই, তাকে যদি মেরে ফেলে দেবে বলে কেউ, আমি দিদি হয়ে কি আর এটা চাইবো যে আমার ভাই মরে যাক বা ভাইয়ের কিছু হোক? ভাইয়ের অ্যাক্সিডেন্টের জন্য ফুল দায়ী, যদি কিছু হয় এখনও পর্যন্ত স্টিল, যদি কিছু হয় ভবিষ্যতেও কিছু হয়, সেটা স্বাভাবিকভাবে দায়ী থাকবে। কিন্তু ওই আমার অতীতে ঘটে যাওয়া ওই ঘটনা বা ওই অতীতে ঘটে যাওয়া কথাগুলোই মানে সাক্ষী, যে সে সকলের সামনে, ফ্যামিলি গোটা সকলের সামনে বলে গিয়েছে যে আমার মাকে হুমকি দিয়েছে যে তোমার ছেলে কিন্তু জীবিত থাকবে না, তোমার ছেলেকে মেরে দেওয়া হবে, এরকম ব্যাপার। আমি তো সেইভাবে তো 2 বছর কাটিয়ে দিয়েছিলাম, যে এরকমভাবে হুমকি দিচ্ছে। তারপর ছেলেটা সবে হয়েছিল, এই নিয়েই নিজেই ঘেঁটেছিলাম। তাই বাইরে বের হওয়ার কোনো চেষ্টাই করিনি। বলি কেন আমার জন্য আমার ফ্যামিলি সাফার করবে, আমার বিয়ে হয়ে গেছে, কেন ফ্যামিলি আমার জন্য সাফার করবে? আমি চাই না, আমি চাইও নি। ইভেন এখন যখন বেরিয়ে এসেছি, এখন বলছে ওগুলো যা করেছি সেগুলো ভুল করেছি, তোমাকে ওরকম করা উচিত হয়নি, তোমাকে আমি মারিনি, তোমার গায়ে হাত তুলিনি। সেদিনকে ফোন করে আমাকে বলছিল যে তোমার গায়ে তো কোনো দিন আমি হাত তুলিনি। কিন্তু কথায় কথায় যেই মানুষ চুলের টিকি ধরে টান মারে, যে মানুষ কথায় কথায় লাথি মারে, যেই মানুষ কথায় কথায় চড় মারে, সেই মানুষকে আলাদা করে মারার কি প্রয়োজন হয় আমি তো বুঝি না। আলাদাভাবে মারা হলো ওই রাত্রি 12টার সময় উঠে যে ঝগড়াটা করে, পার ডে ঝগড়া করতো, তা সেই ঝগড়ায় যখন মারামারি হতো তাহলে সেটাই মারামারি। সারাদিনে যে লাথি মারা বা চড় মারা, সেগুলো মারামারি হয় না, সেগুলো মার ধরে। কেন সারাদিনে কিভাবে করতো, কাজে যেত না সারাদিন? কাজ কি আমি জানি না। ওকে আমার সঙ্গে বিয়ে হয়েছে
তারপরে দেখতাম যে একটা মানে কিয়ক্সি ছিল, কিয়ক্স ব্যাংক। তারপরে তো 6টা মাস যাওয়ার পরে দেখলাম যে ব্যাংকটাও বন্ধ। ব্যাংকটা কিসের জন্য বন্ধ করেছে না আমার জন্য বন্ধ করেছে, আমি 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 এর ভিতরে ফুল দায়ী। কারণ আমি নাকি মানে আমার তো বন্ধু বান্ধব A to Z যা ছিল সকলের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে। তাদের বাড়ি গিয়ে সব সময় উল্টোপাল্টা কথা বলে আসতো। কেউ মানে কেউ আমার সঙ্গে যোগাযোগই রাখেনি, শুধুমাত্র ওই একটা মানুষের জন্য। অথচ আমার বন্ধুরা জানে যে আমি কেমন, বা আমি তাদের সঙ্গে কীরকমভাবে মিশি বা কীরকমভাবে কথা বলি, তারাই জানে। সেই থেকে মানে সেই ক্ষেত্রে বন্ধুদের সঙ্গে টোটালি কথা বলা বন্ধ। তাদের বাড়ি গিয়ে থ্রেট দিয়ে আসা যে আমার স্ত্রী যদি আপনার ছেলের সঙ্গে কথা বলে বা আপনার মেয়ের সঙ্গে কথা বলে তাহলে খুব খারাপ হয়ে যাবে, এরকম আরও অনেক কিছু ছিল। তা এইগুলো থেকে আরও অনেক সমস্যার সৃষ্টি হয়েছিল। তা আমি সেই জন্য বন্ধু বান্ধব আমার ফুল নেটওয়ার্ক, আমি নেট দুনিয়া থেকে টোটালি মানে ফোন না আমার কাছে ছিলই না টোটালি, মানে আমি ফোন ইউজই করতাম না। সেই দিক থেকে ফোন ইউজ করতে গেলেই ভয় লাগতো যে আবার কোনো সমস্যার সৃষ্টি হবে, আবার কি হবে না হবে। ওই জন্য বাড়িতেও কিছু বলতাম না, ফোনও ইউজ করতাম না সেইভাবে, কারোর সঙ্গে কথাও বলতাম না। বাইরে বেরোনো বন্ধ ছিল। পাশের বাড়িও গিয়ে যে কারোর সঙ্গে কথা বলবো বা কেউ আমার সঙ্গে কথা বলবে সেটাও ওদের পছন্দ নয়। এখন ফোন করে বলে আমি যেগুলো করেছি সেগুলো ভুল করেছি, আমি আর ভুল করব না, তুমি ফিরে এসো। ইভেন বাবিকে নিয়েও ফিরে যেতে বলছে, যে তোমরা ওইসব কেন করছো, নেট দুনিয়ায় কেন এরকম করছো, ইউটিউবে কেন ওইসব ছাড়ছো, তুমি বাবিকে নিয়ে চলে এসো, ছেলেকে নিয়েও চলে এসো। যখন আমি ছেলেকে দিতে গিয়েছিলাম তখন বলল যে ছেলে মা ছাড়া বাঁচে না, ছেলের কোনো দায়িত্ব আমি নিতে পারবো না। সেদিনকে ফোন করেছিল, ওই ফোন করেই বলে যে আমার ছেলেকে আমার ফিরিয়ে দিতে হবে, আমি আমার ছেলের সঙ্গে থাকতে চাই, আমি আমার ছেলের ভালোবাসি, আমার বাবার দিকটা আমার ভেবে দেখা উচিত। আমি বাবার দিকটা ভেবেছিলাম বলে হয়তো ওকে বলেছিলাম যে তুমি তোমার ছেলেকে নিয়ে নাও, আমি থাকতে চাই না। সেই দিকটা দেখে এত কিছু বলার পরেও সেই মানুষ বলছে যে যা করেছি ভুল করেছি, আমি তো তোমার গায়ে হাত তুলিনি, আমি তো তোমার উপর কোনো টর্চার করিনি, আমি তো কিছুই করিনি, তুমি কেন আমার নামে দোষটা দিচ্ছ, কেন আমাকে এইসব কথাগুলো বলছো, কেন লোককে জানাচ্ছ, আরও 4টে লোক জানছে, কেন এইসব কথা বলছো, আমি কি অন্যায় করেছি, আমি কিছুই তো করিনি। মানে শুধু আমি এই কথাগুলো শুনে গেলাম যে কিছুই করেনি, ও কিছুই জানে না, কিছুই করেনি ও। আমি রিলেশান থেকে আমি জোর করে বেরিয়ে এসেছি, আমি সব অন্যায়ের জন্য আমিই দায়ী, আমার এটাই মনে হলো। মানে আমাকে এমনভাবে ব্লেম করলো যে আমার সেটাই মনে হলো। তারপরে সারাদিন ঘরে বসে থাকতো, সারাদিন ঘরে বসে থেকে তার ফ্যামিলির সঙ্গে সে থাকতো, থেকে বলতো যে তুমি বাইরে কাজে যাও, তুমি বাইরে কাজ করো। আমি বলেছিলাম যে আমি বাইরে কাজ করি, করে কেন সে কাজ করতে পারতো না? মানে তার কি শারীরিক প্রবলেম ছিল, কাজ করতে পারতো না? না, সে শারীরিক কোনো প্রবলেম ছিল না বন্ধুরা, শারীরিক কোনো প্রবলেম ছিল না। ওদের মেন্টালি সমস্যা ছিল, ওদের মেন্টালি অ্যাকচুয়ালি প্রবলেম আছে, যে বাড়ির বউরা খেটে খাওয়াবে, আর বাড়ির ছেলেরা বিয়ে করেছে মানে বাড়ির বউরা খেটে খাওয়াবে, প্লাস যে আমি যে বাইরে যাব বলেছিলাম, কাজ করব বলেছিলাম, সেখানে গিয়ে আমাকে একটাই কথা বলেছিল যে তুমি বাইরে যাও, কাজ করো, কিন্তু তোমাকে শুধু জাস্ট যাতায়াতের খরচা দেওয়া হবে, এছাড়া আদার্স কিছু নয়। তা আমি তো একটা মানুষ, আমি সবার ওপরে আমি একটা মানুষ, আমি মেয়ে ছেলে বাদ দিলাম, আমি একটা মানুষ। তো আমি একটা বাইরে গেলে আমার কি নিজস্ব কোনো খরচা থাকতে পারে না? আমার কি কিছু কেনার ইচ্ছা বা আমার কোনো কিছু ইচ্ছা করতে পারে না? মানে সব কিছুই ভাসিয়ে দিতে হবে, দিয়ে শুধু জাস্ট যাতায়াতের খরচাটা দেবে বাইরে যদি কাজ করতে বেরোয়। তা মানে হাতে কোনো পয়সা নেই, কিছু নেই। ওদের বক্তব্য হলো যা পাবে, যেখানে কাজ করো কোনো দুঃখ নেই, মানে মাসের শেষে মাইনেটা ওদের হাতে তুলে দিতে হবে, ওরা যেটা ভালো মনে করবে সেটাই তোমাকে দেবে, সেইভাবে তোমার সংসারটা চলবে। তাই আমার সেখানে থেকে লাভটা কী? আমার সেখানে থেকে যদি সেই বন্দি জীবনটা ফেস করতে হয়, তা আমি আমার মতো তাহলে কাজ করব, যখন আমি নিজে খাবো, কাজ করব, তা নিজের মতো নিজে থাকাটা আমার সবচেয়ে ভালো না?
তো বন্ধুরা ওদের মতে শরীর খারাপ হলে শরীর খারাপ হওয়া মাত্রেই খাটে শোয়া যায় না, মেঝেতেই শুতে হয়। তাতে তুমি মাদুর পেতে শো আর একটা প্লাস্টিক পেতে শো, সেটা একান্তই ব্যক্তিগত ব্যাপার। মেঝেতেই শুতে হবে। মানে কিরকম শরীর খারাপ? শরীর খারাপ মানে তুমি যাই হোক, মানে জ্বর হোক, তোমার পটি হোক, যাই হোক, যাই হবে তোমার মেঝেতেই শুতে হবে, তুমি ঘাটে শুতে পারবে না। তাতে তোমার সে জ্বরে তুমি যদি পুড়েও যাও তাও তোমার কোনো প্রবলেম নেই। এটা কি বলবো, ওটা নাকি ওদের বাড়ির হয়ে আসছে। টাইম করে ওষুধপত্র তো খাওয়া খেতে। টাইম করে ওষুধপত্রের খবর জানি না, কারণ আমার পায়ে আচমকা একটা মানে শিল পাথর পড়ে গেছিলো, ঠিক আছে। তা পাথর পড়ে গেলে যে পায়ে লেগেছিল, পাথর পড়ে গেলে যে পায়ে লেগেছিল, সেই পায়ে লাগাটা যেহেতু পায়ে লেগেছিল হাঁটতে পারছিলাম না। তা তখন বাড়ির সঙ্গে আমার একটু কথা হচ্ছিল, তখন ভালো করে কথা হতো না, মোটামুটিভাবে কথা হতো। তখন সবে ফোন করা শুরু করেছিলাম, ওর সঙ্গে কথা সবে শুরু করেছিলাম, তখন পায়ে পাথরটা পড়েছিল, ভালো করে হাঁটতে পারছিলাম না। বাবিকে তখন ফোন করেছিলাম যে আমার পায়ে লেগেছে, এরকম ব্যাপার। ও আমার মানে ওই এক্সের বাড়ি গিয়েছিল বলে সেই নিয়ে বাড়িতে মানে এক্সের বাড়িতে প্রচণ্ড অশান্তি হয়েছে। প্লাস মানে ও শুধু গিয়েছিল আমাকে ওষুধটা দিতে, যেহেতু আমি মোটে হাঁটতে পারছিলাম না, আমি ওই জন্য বলেছিলাম। ওদের বাড়িও সকলে দেখতে পাচ্ছিল যে আমি হাঁটতে পারছিলাম না, আমার পায়ে লেগেছে। কেউ কোনো মানে উত্তরই দেয়নি, কেউ কোনো উত্তর দেওয়ার প্রয়োজনও বোধ করেনি। কারণ মানে কি বলবো, যে ওদের পায়ে লাগা বলো বা শরীর খারাপ, বা বউদের কোনো শরীর খারাপ হলে নাকি মানে কোনো প্রবলেম হয় না ওদের মানে আমরা তো পরের বাড়ির মেয়ে হই ওদের কাছে, তাই পরের বাড়ির মেয়েদের প্রবলেম হলে পরের বাড়িটা বাপের বাড়িতেই যায়। আর সেদিনকে ফোনে কথা বলছিল যে বাপের বাড়িটা তোমার বাড়ি, কিন্তু আমার বাড়িটা তোমার বাড়ি না। কোন শ্বশুর বাড়ির তার স্বামী এরকম বলতে পারে? বাবি তো আজ পর্যন্ত আমাকে এরকম কথা কোনো দিন বলেনি। ও উল্টে বলে তোমার বাড়িতে আমি থাকি। বাবি এখনও পর্যন্ত স্টিল আমার সঙ্গে এই কমাস আছে, ও আমাকে বলছে যে আমি তোমার বাড়িতে থাকি, তুমি যা করবে সেটাই হবে। আমার কিন্তু আবার লোকের বাড়িতে কিন্তু আমি আমার এক্স হাজব্যান্ডের কাছ থেকে, হাজব্যান্ডও ঠিক নয়, আমি মানে ঠিক মেনেও নিতে পারি না। আমার এক্সের কাছ থেকে আমি শুনেছি যে বাপের বাড়িটাই হলো মেয়েদের বাড়ি, আর শ্বশুর বাড়িটা হলো কুটুম বাড়ি। তো কুটুম বাড়িতে যে কেউ যেতে পারে না। তাই বাবি গিয়েছিল বলে প্রচণ্ড অশান্তি হয়েছিল, বাবিকে চোর বদনাম দিয়েছিল। বাবি নাকি কি ওদের দলিল, অগাধ জায়গা জমি থাকলে যা হয়, ওদেরও অগাধ জায়গা জমি আছে। তা বলেছিল, বলে নিয়ে চলে গেছে কাগজ নিয়ে, কোন জমির কাগজ নিয়ে চলে গেছে। তা ওদের বাড়ি 9টা 10টা, হ্যাঁ 11টা সিসি ক্যামেরা আছে। 11টা সিসি ক্যামেরার ভিতরে একটা সিসি ক্যামেরা আমার ঘরের মানে আমার ঘরের নয় ওটা, সরি, ওটা মানে আমার যে এক্স, যেখানে আমরা অ্যাকচুয়ালি 3 জনে থাকতাম, আমার এক্স, আমি, আমার ছেলেটা, 3 জনে একসঙ্গে থাকতাম, যেখানে সেই ঘরের সামনেই লাগানো ছিল। কাজে আমি কে ঘরে ঢুকছে, কে ঘর থেকে বেরোচ্ছে, কে হাতে করে যদি কিছু নিয়ে যায় ইভেন সেটাও দেখা যায়, কারণ ঘরের সামনেই লাগানো ছিল সিসি ক্যামেরাটা। এবার সেখান থেকে ওষুধ দিতে গেলে আমার সঙ্গে দুটো জাস্ট কথা বলেছে, তোর পা ঠিক আছে? আমাকে যেটা জিজ্ঞাসা করে ওটাই জিজ্ঞাসা করেছিল, তোর পা ঠিক আছে, ওষুধটা সময় করে খেয়ে নিবি, আমি চললাম বলে ও বসেইনি, ও চলে এসেছিল। কিন্তু ওই ওষুধ দিতে যাওয়া নিয়ে ওকে চোর বদনাম শুনতে হয়েছে, কিন্তু আজ পর্যন্ত প্রমাণ করতে পারিনি কি কাগজ নিয়ে গেছে, ও আদৌ নিয়ে গেছে কিনা। সিসি ক্যামেরা বসানো আছে, বলছে, শুধু মুখে বলছে যে ও চুরি করে নিয়ে গেছে। আমি বলেছিলাম যে ও যদি কিছু নিয়ে যায় হাতে করে সেটা তো আমাকে দিতে হবে। আলমারির চাবি আমার কাছে থাকে না, আলমারির চাবিটা আমার যিনি এক্স ছিলেন তার কাছে থাকে, আমার কাছে আলমারির চাবি থাকে না। আমি একটা শাড়ি পর্যন্ত বার করতে গেলে আমাকে তার কাছ থেকে চাবি নিয়ে তবে শাড়িটা বার করতে হয়। তাহলে আমি সেখান থেকে দলিল বা বার করবো কী করে, বা আমি জানবো কী করে যে সেই কাগজটা কোথায় আছে, বা আমি বাবিকে দেবো কী করে?
আমি সেটাই ভেবে পেলাম না, দেখাতে কিন্তু পারছে না। কিন্তু সিসি ক্যামেরাও দেখাতে পারছে না, কিন্তু বাবিকে চোর বদনামটা দিয়ে দিল যে ও এসেছিল, ও চুরি করে নিয়ে চলে গেছে। মানে অনেক রকমের প্রবলেমের শেষ নেই। আর আমার যখন আমি সিরিয়াসলি বাবির থেকে খুব রাগি, আমি অল্পেতে প্রচণ্ড রেগে যাই। মানে আমার একটুতেই রাগ খুব, মানে বাবি সেটা খুব ভালো করেই জানে। তো আমি রেগে গেলে আমার এক্স কী করতো, ফ্রিজ থেকে বরফ নিয়ে সরাসরি মাথায় দিয়ে দিত। মাথায় দিয়ে দিলে ঠান্ডাটা লাগতো, একে আমার ঠান্ডার প্রচণ্ড ধার, আর ঠান্ডা লেগে গিয়ে জ্বর আসতো। এটা প্রতিবারেই হতো, প্রতিবারে। হ্যাঁ, জ্বর আসলেই মোটামুটি ভিজে বিছানা মাদুর বেঁধে শুয়ে দেওয়া হতো। এই 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 জিনিসগুলো টলারেট করে আমি তাও ছিলাম। লাস্টে আমি আর থাকতে পারলাম না একটাই ব্যবহারে, যে সন্দেহ করতে শুরু করলো। প্রথম থেকে কম বেশি ছিল, মেনে নেওয়া যাচ্ছিল, কিন্তু লাস্টের দিকে সন্দেহটা প্রচণ্ড হারে বেড়ে গেল। সন্দেহটা মানে এমন জায়গায় চলে গেছিলো যে আমার কোনো কারণে মানে শরীর হয়তো ডিহাইড্রেশন বা কিছু একটা হয়েছিল, সামথিং হ্যাঁ, ভিটামিন কমে গেছিলো, ভিটামিনের অভাবে এরকম কিছু একটা হয়েছিল। আমার পিরিয়ডস হচ্ছিল না, 2 মাস বন্ধ ছিল। আমি সেই জন্য কিট নিয়ে টেস্ট করেছিলাম, কিটে নেগেটিভ এসেছিলো। কিন্তু যেহেতু পিরিয়ডস হচ্ছিল না, সেহেতু ডাক্তারের কাছে গিয়ে বলেছিল যে এর কিট টেস্ট করা হয়েছে, কিটে নেগেটিভ এসেছে, কিন্তু মানে ওরকম যদি কিছু সমস্যা হয় তাহলে কি হবে, যে ওরকম যদি প্রেগনেন্সির কোনো প্রবলেম হয় বা কিছু হয়, ডাক্তারকে বলেছিল যে অ্যাবর্শন করানোর জন্য। সেজন্য ডাক্তারের কাছে গিয়েও ছিল, ডাক্তার বলেছিল যে ওটা ভিটামিনের অভাবে মাঝে মাঝে। তো ডাক্তারখানায় গিয়েছিল, ডাক্তারকে বলেছিল যে অ্যাবর্শন করাতে হবে। ডাক্তারখানায় গিয়ে যখন বলেছিল, তা ডাক্তার বলেছিল যে অ্যাবর্শন করাতে হবে না, কী প্রবলেম হচ্ছে, কিটে কি পজিটিভ এসেছিলো কি, ডাক্তার জিজ্ঞাসা করেছিল। যথারীতি আমার এক্স বলেছিল যে না, পজিটিভ আসেনি। বলে তাহলে হয়তো ভিটামিনের অভাবে হচ্ছে, ভিটামিনের ওষুধ লিখে দিয়েছিল। ভিটামিনের ওষুধ তো কিনে দেয়নি, প্লাস অন্য ডাক্তারখানায় গিয়েছিল। মানে ডাক্তার শুধু চেঞ্জ হচ্ছে, যেহেতু পিরিয়ডস ক্লিয়ার হচ্ছে না বলে ওই জন্য ডাক্তার চেঞ্জ হচ্ছে। কিন্তু ডাক্তার যেহেতু প্রথমে যখন ডাক্তারই দেখালাম, তখন ডাক্তার বললো যে ভিটামিনের অভাবে প্রবলেমটা হচ্ছে, শরীরে হয়তো আয়রনটা কম, ভিটামিনগুলো কম, ওই জন্য এরকম প্রবলেমটা হচ্ছে, এটা হয়ে থাকে। কোনো গুরুত্ব দিল না, অন্য ডাক্তারখানায় নিয়ে গেল, অন্য ডাক্তারের কাছে গিয়েও একই কথা বললো। সেই ডাক্তার আমার সঙ্গে কোনো পার্সোনাল কথা বলেনি, আমাকে জাস্ট কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করে ওর সঙ্গে পার্সোনালি কথা বলেছিল। ও মানে এক্স আর ডাক্তারই জানে কি বলেছিল। তা আমার জন্য মানে বেশ অনেকগুলো ওষুধ এনেছিল, বলেছিল এগুলো খেলে ক্লিয়ার হয়ে যাবে। তা ক্লিয়ার কি হলো আমি তো বুঝতে পারলাম না। তার 2-3 সপ্তাহ বাদে পিরিয়ডস হলো। তারপরে মানে ধীরে ধীরে বুঝতে পারলাম যে আমার ভাসুর আছে, ভাসুরের ছেলে, আমি আগের দিন ভাসুরের কথা বলেছিলাম, ভাসুরের একটা ছেলে আছে। ভাসুরের ছেলে আমার থেকে ওই 5-6 বছরের ছোট, বেশি ছোট নয়। ভাসুরের ছেলের থেকে মানে আমার ভাসুরের ছেলেকে নিয়ে আমাকে সন্দেহ করতো। সেই সন্দেহর জেরে এত কিছু, যে মানে সম্পর্কটা তো ওরা তৈরি করেছিল যে ভাসুরের ছেলের সঙ্গে আমার সম্পর্ক আছে, সেই সূত্র দিয়ে হয়তো প্রেগনেন্সি চলে এসেছে বা পিরিয়ডস বন্ধ হয়ে গেছে, ওরা সেটাই ভেবেছিল। পরে সেটা ওরাই নিজের মুখে স্বীকার করেছিল যে আমার ভাসুরের ছেলের সঙ্গে আমার কোনো একটা সম্পর্ক আছে, কিন্তু আদৌ সেটা সত্যি কথা নয়। আমি আমার ভাসুরের ছেলেকে আমি আমার ভাইয়ের চোখে দেখি, আমি ভাই বলে মনে করি, আমি এর থেকে বেশি কিছু বলতে পারবো না। কারণ আমি ভাইয়ের চোখে দেখি, যেহেতু ও আমার মামার ছেলেরা ওর বয়সী, আমার ভাসুরের ছেলের বয়সী আমার মামার ছেলেরা আছে। ওই জন্য আমার ভাসুরের ছেলেরা ছেলেকে আমি সত্যি আমার ভাই হিসাবে দেখি। আমি ওর কাকিমা হতে পারি, আমি ওর কাকিমা হই, ও আমাকে কাকিমা বলে ডাকে, কিন্তু আমি ওকে ভাই হিসাবে দেখি। যে ও আমার সম্পর্কে ছেলে হতেই পারে, কিন্তু আমি ওকে ছেলে হিসাবে দেখি না, সত্যি কথা বলছি, আমি ওকে ভাই বলে ডাকি। এখন আমার ভাসুরের ছেলের সঙ্গে মানে যোগাযোগ আছে, আবার নেই, কিন্তু আমি ওকে ভাই বলেই ডাকি।
কারণ ভাসুরের ছেলের সঙ্গে খুব একটা যোগাযোগ করার মতো ইচ্ছাও করে না, যেহেতু ওদের ফ্যামিলি থেকে আমি এতটা আঘাত পেয়েছি। কিন্তু ওর তো কোনো দোষ নেই, সেই মাঝে মাঝে কথা বলি, জিজ্ঞাসা করি কেমন আছিস, এই জাস্ট এইটুখানি। কিন্তু ওর ফ্যামিলিতে আমার কারোর সঙ্গে কোনো কিছু বলার কোনো ইচ্ছা নেই, কথা বলারও ইচ্ছা নেই। শুধু মানে ওই একটা সন্দেহ মানুষকে কতটুকুনি নামিয়ে দেয়, সেই নামানোটা আমাকে নামিয়ে দিয়েছে। আমি ওই জন্য ওদের বাড়ি ছাড়তে বাধ্য হয়েছি। আজকের ওকে নিয়ে সন্দেহ করছে, কালকের হয়তো পাশের বাড়ির কাউকে নিয়ে সন্দেহ করবে। এমনিতে তো আমাকে বাড়ি থেকে বেরোতেই দিত না, এছাড়া আবার কাকে নিয়ে টেনে টেনে সন্দেহ করবে তারও ঠিক নেই। ওই জন্য আমি আর কিছু বলিনি। আমি ওই জন্য সত্যি আমি বাধ্য হয়েছি যে ওদের বাড়ি ছেড়ে আমি যেন চলে আসি। আমি বাধ্য হয়েছি চলে আসতে। থাকতে পারেনি, তাই কিছু কথা বলে ফেললো। বর আজের এক্স হাজব্যান্ড আজের ফোন করেছিল, ফোন করে বলছিল চলে যেতে। তো এই সব কারণ আমাকে বললো যে আমি কেন যাব, আমি একটা মেয়ে বা একটা যাই হোক, একটা মানুষের তো একটা অধিকার আছে যে সে ভালোভাবে থাকবে। সে সবাই ওর ছেলের দোহাই দিচ্ছে, কিন্তু একটা ছেলে ও ছেলের জন্য অনেক স্যাক্রিফাইস করেছে, অবশেষে ছেলেটাকে নিয়ে চলেও এসেছে। ছেলেটাও আশা করছি এখন ভালো আছে আগের থেকে, কোনো একদিন ও ছেলের ব্যাপারেও বলবে আপনাদের। তো চলো, আজকে সোনাই অনেক কিছু বলে ফেললো, তা চলো আবার পরের দিন কথা হবে। বাই।